হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, অর্থাৎ আজ পশ্চিমবঙ্গ যা ভাবে আগামীকাল ভারত তা করে। আপনি যদি একজন বাঙালি হয়ে থাকেন বা ভারতবাসী হয়ে থাকেন তাহলে এই কথাটি কখনো না কখনো শুনেই থাকবেন। কিন্তু বর্তমান দিনের হিসেবে যদি বলা যায় তাহলে এই পশ্চিমবঙ্গ ভারতের শিক্ষার দিক থেকে 20 নম্বর এবং অর্থনৈতিকভাবে 6 নম্বরে দাঁড়িয়ে আছে। এছাড়াও তেমনভাবে যদি দেখা যায় তাহলে অনেক দিক থেকেই পশ্চিমবঙ্গ বর্তমানে বিহারের থেকেও পিছিয়ে। এমনকি এক সময় যেই পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিপ্লবী ক্ষুদিরাম বসুর মতো বহু ভারতরত্ন বাস করত, সেই পশ্চিমবঙ্গে বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের মতো বিভিন্ন ইন্টারন্যাশনাল চোরেরা বাস করছে। এছাড়াও যে রাজ্যে একসময় নারীদের আত্মরক্ষা ও সম্মানের জন্য রামমোহন রায় এবং বিদ্যাসাগরের নেতৃত্বে সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেই পশ্চিমবঙ্গেই বর্তমানে নারীদের কোনো সম্মান নেই এবং তিলোত্তমার মতো বিভিন্ন জঘন্য ঘটনা ঘটে চলেছে। কিন্তু সবশেষে প্রশ্ন হচ্ছে এইটা যে কেন পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর অন্যান্য রাজ্যগুলির থেকে এতটা পিছিয়ে গেল? কেনই বা পশ্চিমবঙ্গ রাজ্যটিকে বর্তমান বাজারে এসে এতটা স্ট্রাগল করতে হচ্ছে? সত্যি কি এর পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে, নাকি পশ্চিমবঙ্গের জনগণের কারণে এমনটি ঘটে চলেছে প্রতিনিয়ত? তবে চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের এক অজানা ইতিহাস। পশ্চিমবঙ্গের আধিপত্য 1700 সালের সময় এতটাই বেশি ছিল যে ব্রিটিশরা ভারতে ব্যবসা করার জন্য বা ভারতকে দখল করার জন্য পশ্চিমবঙ্গকেই বেছে নিয়েছিল। আর ওই সময়ের পশ্চিমবঙ্গের টেক্সটাইল বা শিল্পের কথা যদি বলা যায় তাহলে এটি এতটাই বিখ্যাত ছিল যে পুরো এশিয়ার এক্সপোর্ট হওয়া টেক্সটাইলের 50% এবং র সিল্কের 80% পশ্চিমবঙ্গই প্রদান করত। এছাড়াও ঢাকার মসলিন এবং মালদা ও মুর্শিদাবাদের মখমলের কথা যদি বলা যায় তাহলে বিদেশ থেকে যে সমস্ত পর্যটকেরা আসতো তারা তাদের লেখার মাধ্যমে এদের গুণমানের কথা তুলে ধরত। কিন্তু কথায় আছে না, কপালে না থাকলে ঘি ঠকঠকালে খাবে কি, ঠিক এমনটাই ঘটেছিল পশ্চিমবঙ্গের সাথে। এরপরে 1757 সালের পলাশির যুদ্ধের পর ব্রিটিশ সরকারের হাতে পশ্চিমবঙ্গে শাসনভার চলে আসে। কিন্তু সমস্যাটি শাসনভারে ছিল না, সমস্যাটা তখন হয় যখন ব্রিটিশরা বাংলার মানুষের ওপর অমানবিক অত্যাচার চালায়। মূলত এই সময় বাংলার শিরদাঁড়া ছিল চাষবাস এবং তাঁত শিল্প, কিন্তু ব্রিটিশরা এই সময় বাংলার তাঁত শিল্প এবং ফসলের ওপর একচেটিয়া অধিকার কায়েম করতে থাকে। এছাড়াও ব্রিটিশরা স্থানীয় ব্যবসায়ী বা যে সমস্ত বাংলার ব্যবসায়ীরা ছিল তাদেরকে নাজেহাল করার জন্য তাদের উপর বাড়তি কর চাপাতে থাকে এবং তারা যাতে দোকানদারি না করতে পারে তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে। এমনকি তাদের থেকে যে সমস্ত পণ্যগুলি তারা বিক্রি করত সেগুলো ব্রিটিশরা জোর জবরদস্তি করে কিনে নিত বা কেড়ে নিত। কিন্তু ঠিক এর বিপরীতে যে সমস্ত ব্যবসায়ীরা ইংরেজ ছিল বা ইংরেজ ব্যবসায়ীদের কোনো রকম কোনো কর দিতে হতো না বা রাজস্ব দিতে হতো না, অর্থাৎ তারা একেবারে বিনামূল্যে ব্যবসা করতে পারত। এছাড়াও ব্রিটিশরা বাঙালিদের থেকে কম দামে জিনিসপত্র বা পণ্য কিনে সেই পণ্যগুলি পরবর্তীকালে বাঙালিদের কাছে 10 থেকে 5 গুণ বেশি দামে বিক্রি করতে থাকে। কিন্তু ব্রিটিশরা শুধুমাত্র এখানেই থেমেছিল না, সেই পণ্যগুলি যদি কোনো বাঙালি বা কোনো ভারতীয় কিনতে মানা করতো বেশি দামে তাহলে তারা তাদের উপর বিভিন্ন শারীরিক অত্যাচার চালাতো, এমনকি তাদের বাড়িঘরও পুড়িয়ে দিত। ফলে ব্রিটিশদের এই অমানবিক অত্যাচারের কারণে বাংলা তার অর্থনৈতিক এবং সামাজিক গৌরব হারায় এবং 18 শতকের মাঝামাঝি যে বাংলা ভারতের সব থেকে ধনী প্রদেশ ছিল সেই বাংলায় 19 শতকের শেষের দিকে চরম দারিদ্র্যের শিকার হয় এবং আর্থিকভাবে ভেঙে পড়ে। এরপরে ব্রিটিশ শাসনের পর বাংলার অর্থনীতি এবং পরিকাঠামোকে যদি কোনো ঘটনা সব থেকে বেশি ক্ষতি করে থাকে তবে সেটি হচ্ছে দুর্ভিক্ষ। বাংলার ইতিহাসে আজ পর্যন্ত নানান সময় দুর্ভিক্ষ হলেও 1700 সালে এবং 1943 সালের দুর্ভিক্ষ সব থেকে বেশি উল্লেখযোগ্য। 1700 সালের দুর্ভিক্ষর প্রত্যক্ষ কারণ প্রাকৃতিক দুর্যোগ হলেও পরোক্ষভাবে ব্রিটিশ সরকারও দায়ী ছিল এর কারণ হিসেবে। কারণ 1700 সালের সময় বাংলার বুকে দেখা গেছিল খরা এবং এই খরার কারণে ফসল উৎপাদনও কম হয় এবং যেহেতু বাংলার অর্থনীতিটা অনেকটা চাষের দিকে নির্ভর ছিল তাই ফসল কম হওয়ার কারণে বাংলার সাধারণ মানুষদের অবস্থাটা অনেকটা নাজেহাল হয়ে যায়। কিন্তু ব্রিটিশরা এই বিপদের সময় সাধারণ মানুষের পাশে না থেকে তাদের উপর রাজস্বের হার বাড়িয়ে দেয়, যেটা এই খরার সময় সাধারণ মানুষের দ্বারা দেওয়া অসম্ভব ছিল। কিন্তু যেহেতু তাদের উপর শারীরিকভাবে অত্যাচার চালানো হতো তাই তারা দিতে বাধ্য ছিল। এই সমস্যার কারণে অনেক মানুষ না খেতে পেয়ে মারা যায় এবং এই মারা যাওয়ার সংখ্যাটা প্রায় 1 কোটি ছিল। ও যে সমস্ত মানুষরা অর্ধেক খেয়ে বেঁচেছিল তারা পরবর্তীকালে এই নাজেহাল পরিস্থিতির কারণে বাংলা ছেড়ে পালিয়ে যায়। এর পরের দুর্ভিক্ষটি আবার 1943 সালে দেখা যায়, কিন্তু এই দুর্ভিক্ষের সম্পূর্ণ কারণ হিসেবে দায়ী ছিল ব্রিটিশ সরকার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনী এবং যুদ্ধ চালাতে যে সমস্ত খরচ এবং পণ্য সামগ্রী এবং খাদ্যের প্রয়োজন ছিল, ব্রিটিশ সরকাররা সেই খাদ্যগুলো বাংলা থেকে নিতে শুরু করে এবং স্বাভাবিকভাবে এই বাংলা থেকে পণ্যগুলি অন্যান্য দেশে যাওয়ার কারণে বাংলার নিজের কোষাগার তখন ফাঁকা হয়ে যায় ও এই দুর্ভিক্ষের কারণে 30 থেকে 40 লাখ মানুষ মারা যায় এবং লক্ষ লক্ষ মানুষ খাবারের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে থাকে। দুর্ভিক্ষের পর যে কারণটি বাংলার পরিকাঠামোকে ভেঙে দিয়েছিল সেটি হলো পার্টিশন। মূলত আগে স্বাধীন বাংলা বলতে বোঝাতো পশ্চিমবঙ্গ, আসাম এবং বর্তমান বাংলাদেশের টোটাল সীমানাকে। তবে পরবর্তীকালে ব্রিটিশ সরকারের বিভাজন নীতির কারণে বর্তমান পশ্চিমবঙ্গ বাদে বাকি সমস্ত রাজ্যগুলি আলাদা হয়ে যায়। 1905 সালে বঙ্গভঙ্গের কারণে যখন প্রথম পূর্ব বাংলা, আসাম এবং পশ্চিম বাংলা ভেঙে যায়, তখন প্রথম ধাক্কা খায় পশ্চিমবঙ্গের অর্থনীতি। মূলত পশ্চিম বাংলা ছিল শিল্প এবং বাণিজ্যিক কেন্দ্র, আর পূর্ব বাংলা ছিল প্রধান কৃষিপণ্য সরবরাহকারী অঞ্চল এবং চা উৎপাদনের দিক থেকে আসাম ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং যেহেতু পশ্চিমবঙ্গ থেকে সেই চাগুলো এক্সপোর্ট হতো, তাই পশ্চিমবঙ্গের দিন শেষে অনেকটা টাকা ইনকাম হতো। কিন্তু ব্রিটিশ সরকারের বিভাজন নীতির কারণে পূর্ব বাংলা এবং আসাম আলাদা হয়ে যায় এবং পশ্চিমবঙ্গের হাত থেকে চা শিল্প এবং পূর্ব বাংলার পাট শিল্প বা জুট শিল্প সম্পূর্ণভাবে চলে যায় ও আর্থিক সংকটের মুখে পড়ে পশ্চিমবঙ্গ। তবে এতক্ষণ আমি যে সমস্ত কারণগুলো বললাম, এগুলো ছিল স্বাধীনতার আগে, অর্থাৎ ব্রিটিশ সরকার চলে যাওয়ার পর বাংলা আবারও সুযোগ পায় নিজেকে গড়ে তোলার। কিন্তু এই সময় পশ্চিমবঙ্গকে আগের থেকেও ভয়ঙ্কর সমস্যার মুখে পড়তে হয়েছে, আর সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নোংরা রাজনীতি। পশ্চিমবঙ্গের রাজনীতি বর্তমানে কেমন সেটা আমি বা আপনি কম বেশি জানি, কিন্তু ইতিহাসের পাতা তেমনভাবে যদি ঘাটা যায় তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গের রাজনীতি প্রথম থেকেই বা গোড়ার দিক থেকেই অনেকটা খারাপ। এবং এই রাজনীতির ফলে কিছু শ্রেণীর মানুষ বা নেতা মন্ত্রীদের পেট ভরলেও পশ্চিমবঙ্গের যে সমস্ত জনসাধারণ আছে তাদের কখনোই উন্নতি হয়নি। পশ্চিমবঙ্গের বুকে স্বাধীনতার পর আজ পর্যন্ত মোট 3টি দল কংগ্রেস, সিপিআইএম এবং টিএমসি রাজত্ব করেছে, তবে কোনোবারেই বাংলার তেমন কোনো উন্নতি ঘটেনি। প্রথমে কংগ্রেসের আমলে তৎকালীন কেন্দ্রীয় সরকার একে একে পশ্চিমবঙ্গের অধিকার ছিনিয়ে নিতে থাকে। মূলত স্বাধীনতার আগে কলকাতা ছিল বাংলার প্রধান শিল্প কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ ছিল ভারতের রাজধানী। কিন্তু কেন্দ্রে কংগ্রেস সরকার আসার পর জওহরলাল নেহেরু কলকাতাকে ছেড়ে মুম্বাই, দিল্লি এবং চেন্নাইয়ের মতো শহরগুলির শিল্পায়নের জন্য বেশি গুরুত্ব দেয়। পশ্চিমবঙ্গে যে সমস্ত অধিকারগুলি ছিল শিল্পের দিক থেকে সেগুলি সমস্ত কেড়ে নেয় এবং তৎকালীন যে সমস্ত সুযোগ সুবিধাগুলি রাজ্যগুলিকে দেওয়া হচ্ছিল তার বেশিরভাগ থেকে পশ্চিমবঙ্গ বঞ্চিত হতে থাকে। এর পাশাপাশি এই সময়তেই দেখা গেছিল পশ্চিমবঙ্গে উদ্বাস্তু সমস্যা। কিন্তু এই উদ্বাস্তু সমস্যাটি শুধুমাত্র পশ্চিমবঙ্গে দেখা যায়নি, পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যেও দেখা গেছিল। কিন্তু এই উদ্বাস্তু সমস্যা দমনের জন্য যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া হচ্ছিল সেগুলি পশ্চিমবঙ্গে বা বাংলায় খুবই কম ছিল বা তার কোনোটিই কংগ্রেস সরকার নেয়নি। এবং এই সমস্ত নেপোটিজমের কারণে পশ্চিমবঙ্গ তৎকালীন অনেক রাজ্য থেকে অনেকটা পিছিয়ে পড়ে। কংগ্রেসের পর এরপরে 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবাংলার বুকে রাজত্ব করে সিপিআইএম বা বামফ্রন্ট সরকার। তবে কংগ্রেসের তুলনায় বামফ্রন্টের আমলে পশ্চিমবঙ্গের অনেক দিকে উন্নতি ঘটে। তবে কিছু কিছু দিকে উন্নতি হলেও বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গের শিল্পায়নের দিকে ব্যর্থ ছিল। এবং বামফ্রন্টের আমলে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা বা সবথেকে বড় আন্দোলন সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন ঘটে। এবং এই আন্দোলনের হাত ধরেই মমতা ব্যানার্জি ভোটে জিতে পরবর্তীকালে পশ্চিমবঙ্গকে শাসন করতে থাকে। মমতা ব্যানার্জির মতানুযায়ী টাটা এবং তৎকালীন সরকার বেআইনিভাবে সাধারণ কৃষকদের জমি কেড়ে নিয়ে সেখানে শিল্প স্থাপন করছে এবং তার নেতৃত্বে বাংলা চাষিদের সংগঠনে পশ্চিমবঙ্গে এক আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনের চাপে পরবর্তীকালে টাটা পশ্চিমবঙ্গ ছেড়ে গুজরাটে চলে যায় এবং পশ্চিমবঙ্গের শিল্পের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এক কথায় বলতে গেলে মমতা ব্যানার্জি বাংলা শিল্পের ভবিষ্যৎ নষ্ট করে দেয় এবং তার অন্যতম কারণ হলো সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন। তবে মুখ্যমন্ত্রী বাংলায় শিল্পের প্রতিশ্রুতি দিলেও বাংলায় চপ শিল্প বাদে অন্য কোনো শিল্প তেমনভাবে জোটেনি। এছাড়াও শিল্প বাদে চাকরির প্রতিশ্রুতি দিলেও যোগ্য ব্যক্তিরা আজ পর্যন্ত চাকরি পাচ্ছে না। এবং যদি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বা বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা যদি বলা যায় তাহলে দেখা যাবে যে পশ্চিমবঙ্গেই ভারতের সবথেকে দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা রয়েছে। এবং এই রাজ্যের শিক্ষার্থীদের উন্নতি এতটাই হয়েছে যে তারা পরীক্ষার শেষ হওয়ার আনন্দকে পরীক্ষার প্রশ্নপত্র এবং বই খাতা ছেড়ে উদযাপন করছে। এবং সব মিলিয়ে এই সমস্ত কারণগুলি পশ্চিমবঙ্গের এমন নাজেহাল পরিস্থিতি করে তুলেছে যেখানে না আছে শিল্প, না আছে কোনো চাকরি, না আছে কোনো যোগ্য বিচার।
তো এই ছিল পশ্চিমবঙ্গের ওপর আমাদের একটা ডিটেইল কেস স্টাডি, যেখানে আমরা বাংলার সম্পূর্ণ ইতিহাসকে একটা ছোট টাইম পিরিয়ডে নিয়ে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে যাবেন।